জানে জানে খবর দে সিন্ডিকেটের খবর দে হামজা এবং ফাহমিদুল ভাই দেশে আসার পরে আমরা যে ফুটবল প্রেমিকরা আছি আমরা যেটুক একটা উন্মাদনা পেয়েছি পুরো দেশের মানুষ জানে। ফাহমিদুল এবং হামজা ভাই দেশে আসার পরে যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ওই জিনিসটা আমাদের নষ্ট করে ফেলেছে। যখন আমরা শুনলাম যে ফাহমিদুল আর দেশে ফের আসে নাই, সে ইতালি চলে গেছে, তখন আমাদের মনে একটা দাগা লেগেছে। অবশ্যই কেন আমরা যে উন্মাদনাটা পেয়েছি ওই উন্মাদনাটা আমাদের ভিতরে আর নাই। যখন আমরা ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ খেলার জন্য যে প্রস্তুতিটা ছিল, যে আমাদের উন্মাদনাটা ছিল, ওই উন্মাদনাটা আমাদের মধ্যে এখন নেই। আমরা যতক্ষণ পর্যন্ত ফাহমিদুল ভাই আমাদের টিমে কামব্যাক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চালিয়ে যাব আমাদের কর্মসূচি। ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে এটার ব্যাপারে বলেছে যে তার নাকি ডিসিপ্লিন নেই আর সে নাকি খুব ইয়াং। তাহলে আমাকে বলেন, স্পেন ব্রাজিলে 15-16 বছরের প্লেয়াররা লামিন ইয়ামাল এনরিক এরা খেলছে, তাহলে ফাহমিদুল কেন পারবে না? আর তার প্রতিভা প্র্যাকটিস ম্যাচেও আমরা দেখেছি সে অ্যাসিস্ট করেছে এবং 3টি গোল দিয়েছে এবং 2টি ইউরোপিয়ান স্টাইলে। সেটি নিয়ে পুরো মিডিয়াও তোলবার হয়েছে এবং সবাই জানে এটার ব্যাপারে। তাও কেন ফাহমিদুলকে বাদ দেওয়া হলো এবং শেষ মুহূর্তে কোনো কিছু না জানিয়ে কেন বাদ দেওয়া হলো? আচ্ছা, মানে বাংলাদেশের যে ফুটবল সিন্ডিকেট চলছে, এতে কি আসলে ফুটবল ভক্তরা কি করবে সামনে দিয়ে, কি মনে হয়? ফুটবল ভক্তদের অবশ্যই উচিত এটার বিরুদ্ধে দাঁড়ানো, কারণ এই সিন্ডিকেট যদি চলতে থাকে তাহলে কখনোই সম্ভব না ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই এই সিন্ডিকেটটি ভাঙতে হবে এবং বাইরে যেসব প্লেয়ার আছে এবং আমাদের দেশের লিগেও যারা ভালো করছে সেই সব ভালো প্লেয়ারদের নিতে হবে এবং অটো সিলেকশনটাকে বাদ করতে হবে। আচ্ছা, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কি? বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ সবাই জানেন। আমরা হামজাও বলেছে যে আমরা এশিয়া কাপ খেলতে চাই, 2023 সাল বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু এইটার জন্য সবচেয়ে মূল জিনিস হচ্ছে সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমাদের বাইরে যেসব প্লেয়ার আছে তাদেরকে আনতে হবে এবং তাদের সাথে যাতে সিন্ডিকেট না করা হয়। তারা সিন্ডিকেট করলে ওই পাইপলাইনটাই নষ্ট হবে। 2024 সালের পরে আসলে আমরা সবকিছু যেরকম আশা করতেছি যে দুর্নীতি চলে যাবে বা সিন্ডিকেট মুক্ত হবে, তো সেরকমটা আসলে অনেক কিছুতে পরিবর্তন আসলে বা অনেক মানুষের পরিবর্তন আসলেও কিছু মানুষ এখনও যারা আগে ছিল তারা তাদের সিন্ডিকেট এটা বাস্তবায়ন রাখতেছে। তো যার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা এই সিন্ডিকেট মুক্ত করার জন্য, আর আমরা এটাই করে যাচ্ছি। সিন্ডিকেটের সাথে কারা কারা যুক্ত আছে? আসলে সিন্ডিকেটের সাথে কারা যুক্ত আছে আমি এখন নাম বলতে যাচ্ছি না। এগুলো হচ্ছে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে করে বলে থাকি যে কে কি সিন্ডিকেট করে বা কার কি দোষ, এগুলো আমরা তুলে ধরি। তো আপনারা সেটা আর কি দেখতে হবে। আচ্ছা, এই কারণে আপনারা ফুটবল ভক্তরা ব্যতীত কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা আমাদের একটা প্রত্যেকটা ম্যাচে দলকে সাপোর্ট দেওয়ার জন্য মানে হাজার টাকা বিদেশ থেকে দেশ থেকে সবাই টাকা দিয়ে হচ্ছে আমরা ম্যাচের জন্য বিভিন্ন টিফু ব্যানার সব কিছু করি। আমরা তো 1 টাকা পাই না, এমনও হয়েছে উল্টা আর আমরা মাইর খাইতে হয়েছে। আমরা এগুলো করি কিসের জন্য? যাতে দল উৎসাহ পায়, ভালো ফলাফল করে। ফুটবল হচ্ছে সমর্থকদের। প্রত্যেকটা ম্যাচই হচ্ছে আপনি দেখবেন যে ইউরোপ দেখেন বা যেখানে দেখেন হোম ম্যাচ একটা ছোট দলও ম্যাচ জিতে যায়। এর কারণ কি? তাদের সমর্থকদের সাপোর্ট সমর্থন হচ্ছে একটা ম্যাচের ফলাফল চেঞ্জ করতে করি। তো আমরা এত কিছু করি এই দলের জন্য। এই দল যেখানে সিন্ডিকেট করতেছে, আমাদের প্রত্যেকটা ম্যাচের শেষে ছেলেরা মানে কান্না করে, চিৎকার করে, কান্না করে। এটা কেন করে? তারা এত কিছু করে, দেখা যায় যে ওই 1-2 জন সিন্ডিকেট প্লেয়ার ঢুকে যায়, তাদের কারণেই ম্যাচটা আসলে ফলাফলটা হয় না। আমাদের দেখেন আগে আনিসুর রহমান জিকু, তারপর হচ্ছে মিতুল মার্মা, প্রত্যেকটা পজিশনে দেখেন, প্রত্যেকটা পজিশনে যে আমাদের কি ভালো মানের প্লেয়ার, তারিক কাজী, কিন্তু আসলে ওই 2-1টা প্লেয়ার সিন্ডিকেট, এইগুলোর কারণে কিন্তু আমরা আসলে সঠিক ফলাফলটা পাই নাই। ফুটবল বাঁচাও, ফুটবল বাঁচাও, ফুটবল বাঁচাও, আইরে সিন্ডিকেট দেই কাজা, আইছে তোর বাবেরা, আইরে সিন্ডিকেট দেই কাজা, আইছে তোর বাবেরা।